সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো, 2024 শুরু থেকে শেষ পর্যন্ত অজস্র পরীক্ষা আছে এবং মনে রেখো প্রত্যেকটা পরীক্ষায় সায়েন্স পার্ট, আমি পার্টিকুলারলি যেটা মেনশন করতে চাইছি সেটা হচ্ছে ডেইলি সায়েন্স বা এভরিডে সায়েন্স। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভাইটাল টপিক হিসেবে উঠে আসছে। তার কারণ দেখো, ইতিহাস ভূগোল মোরালে সবাই পড়ে, সবাই জানে, কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাও না এই এভরিডে সায়েন্স এই পার্টটাকে স্কিপ করে যায়। কেন করে? কারণ কমন তো আসেই না, 1 নম্বর। 2 নম্বর, একটু ডিফিকাল্ট, সত্যি কথা একটু ডিফিকাল্ট, যার জন্য সময় নষ্ট সায়েন্সে খুব কম করা হয় এবং এটাকে স্কিপ করে যাওয়া হয়। এটা একদম ভুল। তার কারণ দেখো, সায়েন্স তুমি যদি একটু বুঝে যাও না, কোশ্চেন কিন্তু একটু ইন ডেপথ আসে, তোমাকে বুঝতে হবে জিনিসটা, তবেই তুমি মার্ক করতে পারবে। একদম কারেক্টলি তুমি যে পড়ে গেলে একদম এক্স্যাক্ট সেই জিনিসটা আসবে এরকম হয় না সায়েন্সে। সুতরাং তোমাকে বুঝতে হবে, বুঝেই তোমাকে অ্যান্সার করতে হবে। তো চলো শুরু করা যাক। এভরিডে সায়েন্সের আজকে সিরিজ শুরু হলো। মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, প্রত্যেকটা এক্সামে কিন্তু এভরিডে সায়েন্স থেকে কোশ্চেন আসবে। সুতরাং ক্লাসটাকে ফলো করতে থাকো। তো দেখো, প্রথম কোশ্চেন আমি কেমন ভাবে করাবো আগে দেখিয়ে দিই। হাউ মেনি টাইপস অফ টিথ আর দেয়ার ইন হিউম্যান? মানব দেহে কত রকমের দাঁত আছে? ফার্স্ট কোশ্চেনটা দেখো, চার, 4 রকম, 5 রকম, 2 রকম, না 3 রকম? এর অ্যান্সারটা কেমন হবে? দেখো, আমাদের হিউম্যান বডিতে 4 রকমের দাঁতের প্রকারভেদ আছে, মানে দাঁতের প্রকার 4 রকমের হয়। 2, 1, 2, 3 এইভাবে আমরা ভাগ করব সেই 4টে রকমকে। তো প্রথম দুটো ভাগে কি আছে? ইনসিজার, ইনসিজর। 1 নম্বর ভাগে কি আছে? ক্যানাইন। 2 নম্বর ভাগে আছে প্রিমোলার এবং 3 নম্বর ভাগে আছে মোলার। এক্স্যাক্ট এইগুলোই তোমরা মনে রাখবে, কারণ ধরে ধরে এরম কোশ্চেন আসে যে এই 4টে অপশনের মধ্যে এমন একটা অপশন দিয়ে দেবে যেটা আদৌ দাঁতের প্রকারভেদ নয়। সুতরাং তোমাকে এক্স্যাক্ট সঠিক অ্যান্সারটা মার্ক করতে হবে। তাহলে আরেকবার বলে দিয়ে দেবো, ইনসিজার, ক্যানাইল, প্রিমোলার, মোলার। গেল 4টে দাঁতের ভাগ গেল। এবার দেখো, দাঁত সম্বন্ধীয় যে বিজ্ঞান তাকে কি বলে? ওডোন্টোলজি। ওডোন্টোলজি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। দাঁত সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ওডোন্টোলজি। এবং দাঁতের যে পার্টটা আমরা দেখতে পাই, আর তার এক্স্যাক্ট অনেকটা অংশ ভিতরে থাকে, মাড়ির ভিতরে। তো মাড়ির ভিতরে যে জায়গাটা থাকে না, সেটা মেনলি এনামেল থাকে। এই এনামেলটা হচ্ছে হার্ডেস্ট সাবস্ট্যান্স। মানে কি? মানব দেহের সবচেয়ে শক্ত যদি কোনো অংশ বলা হয় কোন জায়গাটা, তাহলে বুঝবে দাঁতের এনামেল অংশটা। এবং এনামেলটা হচ্ছে হার্ডেস্ট সাবস্ট্যান্স অফ হিউম্যান বডি। হলো এইভাবেই আমরা প্রত্যেকটা জিনিস কভার করব। আর একটা কথা বলি, সিভিল সার্ভিস ফর দেশি গাইজ মানে আমাদের এই চ্যানেলের বয়স তো সবে 1 বছর 2 মাস গো, তাতেই আমরা সমালোচনার ঝড়ে বিদ্ধ। এবং একটা কথা বলি শোনো, যারা প্রথম থেকে ডে 1 থেকে আমাদের সঙ্গে জুড়ে আছো, তোমাদের চাকরি পাওয়াটা আমাদের কাছে খুব খুব এসেন্সিয়াল, কারণ তোমরাই পারো একটা জায়গায় দাঁড়িয়ে চাকরি পেয়ে এই সমালোচনাগুলোর জবাব দিতে। তো হোপ ফর দ্য বেস্ট, খুব তাড়াতাড়ি তোমরা সাকসেস হও এবং আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম দায় দায়িত্ব সবকিছু তোমরাই বহন করো। স্ক্রিপ্টস, দ্য লুনার স্ক্রিপ্টস বললে সবসময় মনে রাখবে যে এটা চন্দ্রগ্রহণকে মেনশন করছে। লুনার মানে চাঁদ। এবার দেখো, আর্থ কামস বিটুইন মুন অ্যান্ড সান, মেনলি এই জায়গাটায় কনফিউশন অ্যারাইজ হয়। কোথায় না, দেখো আর্থের পজিশনটা থাকবে চাঁদ এবং সূর্যের মাঝখানে। যখন পৃথিবীর অবস্থান চাঁদ এবং সূর্যের মাঝখানে থাকবে, মনে রাখবে তখন সব সময় চন্দ্রগ্রহণ হয় এবং সেটার ইংরেজি টার্ম হচ্ছে লুনার এক্লিপস। এবার দেখো সোলার এক্লিপস। সোলার এক্লিপস মানে বুঝতে পারছো, সোলার মানে সূর্য, এবং সেটা হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় কি হয়? চাঁদ, চাঁদের পজিশন থাকে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। তাহলে এই দুটো কখনো গোলাবে না। চাঁদের পজিশন যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকবে তখন হবে সোলার এক্লিপস, এবং লুনার এক্লিপস কখন হবে? যখন আর্থের পজিশন চাঁদ এবং সূর্যের মাঝখানে থাকবে। এবার দেখো, হাউ মেনি বোনস আর দেয়ার ইন এ নিউলি বর্ন চাইল্ড? একটা সদ্যজাত শিশুর শরীরে কটা হাড় থাকে? হাউ মেনি বোনস আর দেয়ার ইন এ নিউলি বর্ন চাইল্ড? আমরা সবাই জানি যে অ্যাডাল্টদের ক্ষেত্রে হাড়ের সংখ্যা হচ্ছে 206টা হাড় থাকে, কিন্তু যখন একটা শিশু জন্মায় শুরুতেই তার শরীরে হাড়ের সংখ্যা হচ্ছে 300টা।
এবং মনে রেখো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবার দেখো আমাদের শরীরে ফিমার বা থাই বোন যেটা বলি, এই যে ফিমার অংশটা মানে কোমরের নিচের পায়ের যে অংশটা সেইটাই হচ্ছে থাই বোন বা ফিমার বলে। এবং মনে রেখো এটাই হচ্ছে লার্জেস্ট বোন অফ হিউম্যান বডি। মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোথায় আছে বললে সবসময় অ্যান্সার হবে ফিমার বা থাই বোন। এবং এই যে ফিমার এবং থাই বোন দুটো মেনশন করার কারণই হচ্ছে দুটো পরীক্ষায় আসে। তোমাকে ফিমার নাও দিয়ে থাই বোন মেনশন করে দিতে পারে। তো ইউ হ্যাভ টু চয়েস ইউর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার দেখো স্টেপিস ইন দ্য ইয়ার, কানের যে হাড়টা, কানের এই পিছনের অংশের যে হাড়টা এটাকে বলা হয় স্টেপিস। এবং এটা হচ্ছে স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি। তাহলে মানুষের শরীরে সবচেয়ে বড় হাড় কোথায়, মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোথায় তোমরা জেনে গেলে। এবং কটা মানে অ্যাডাল্টদের 206টা এবং নিউবর্ন বেবির ক্ষেত্রে 300টা হাড় মনে রেখো। এরপরের অংশটা থেকে না, অনিয়ন মানে পেঁয়াজ ইজ এ মডিফাইড ফর্ম অফ, পেঁয়াজটা অ্যাকচুয়ালি কিসের মডিফাইড ফর্ম সেটা মনে যাবে স্টেম। স্টেমে পেঁয়াজটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেম সেল। এবার দেখো পেঁয়াজ আমরা নর্মালি কাটতে গেলে দেখেছো একটা ঝাঁঝ বেরোয় এবং সেই ঝাঁঝের ফলে চোখে জল চলে আসে। মেনলি এই চোখে জল আসার কারণটা কি, তার কারণটা হচ্ছে পেঁয়াজে সালফার থাকে। এই সালফার থাকার ফলে পেঁয়াজ যখন কাটা হয় তখন চোখ জ্বালা করে, শুধুমাত্র এই সালফারের জন্য। এটাও কিন্তু কোশ্চেনে আসতে পারে। এবার দেখো পেঁয়াজ আমরা নর্মালি কি হয় না, আলু পটল এগুলো কিন্তু অত মসৃণ ত্বক হয় না, মানে চকচকে ভাবটা থাকে না। পেঁয়াজের মধ্যে এই ভাবটা থাকে কিসের জন্য জানো, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের উপস্থিতির কারণে পেঁয়াজের ত্বক এতটাই মসৃণ হয়। এ পার্সন প্রেসেস দ্য আর্থ লিস্ট হোয়ার হি ইজ, একটা মানুষ পৃথিবীতে সবচেয়ে কম প্রেশার ক্রিয়েট করবে কোন অবস্থানে। এ পার্সন প্রেসেস দ্য আর্থ লিস্ট মানে সবচেয়ে কম, হোয়ার হি ইজ তার পজিশন কেমন থাকলে সে সবচেয়ে কম প্রেশার ক্রিয়েট করবে। এই কোশ্চেনের অ্যান্সারটা জানার আগে দেখে নাও প্রেশার ইজ ইকুয়ালস টু এফ বাই এরিয়া। তাহলে প্রেশারটা সবসময় এরিয়ার সঙ্গে দেখো ব্যস্তানুপাতিক হচ্ছে, মানে এরিয়া বাড়লে প্রেশার কমবে, প্রেশার কমলে এরিয়া বাড়বে। বুঝতে পেরেছো? তো এরিয়ার সঙ্গে যেহেতু এটা ব্যস্তানুপাতিক, সবসময় মনে রাখবে লাইং অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে যখন একজন শুয়ে থাকবে তখনই না সে বেশি জায়গা নিচ্ছে। তো তখনই সে যে যখনই সে বেশি জায়গা নেবে মনে রাখবে সে প্রেশার কিন্তু কম ক্রিয়েট করবে। তো এখানে বলে দিয়েছে দেখো লিস্ট বলে দিয়েছে, যেহেতু কম এই কথাটা মেনশন করা আছে, তাহলে সবসময় মনে রাখবে যখন জায়গার পরিমাণ সে কম নেবে তখন কিন্তু, জায়গার পরিমাণ যখন সে বেশি নেবে তখন সে কিন্তু প্রেশার কম ক্রিয়েট করবে। পার্টিকুলারলি এই ফর্মুলাটা যদি তুমি একবার মনে রাখো তাহলে এই রিলেটেড যাই কোশ্চেন আসুক না কেন তুমি ইজিলি শর্ট আউট করতে পারবে। তোমাকে এইটা মনে রাখতে হবে যে প্রেশার ইজ ইকুয়ালস টু এফ বাই এরিয়া, এরিয়ার সঙ্গে প্রেশার সবসময় ব্যস্তানুপাতিক। এবার দেখো পিএইচ অফ হিউম্যান ব্লাড, বহুবার পরীক্ষায় এসছে মানুষের শরীরে রক্তে পিএইচ এর মাত্রা কত। এক্স্যাক্ট এর জন্য আমি কোনো এমসিকিউ করলাম না, মনে রাখবে 7.4। ডাইরেক্ট মনে রেখো দ্য লার্জেস্ট মিক্সড গ্ল্যান্ড অফ হিউম্যান বডি, মানব শরীরের সবচেয়ে বড় মিক্সড গ্ল্যান্ড কোনটা, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। এইগুলোর জন্য আমি কোনো অপশান দিলাম না, জাস্ট এটা তোমরা গো থ্রু করে যাও এবং রিমেম্বার করে নাও। ডিজিজ কজড বাই অ্যাসবেস্টস, এত কিছু থাকতে ডিজিজ কজড বাই অ্যাসবেস্টস কেন আমি মেনশন করলাম বলো তো, কারণ এই একটু আনকমন টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে এবং অ্যাসবেস্টসটা বহুবার পরীক্ষায় রিপিট হওয়া কোশ্চেন। এবং এই অ্যাসবেস্টসের ফলে যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে এমফিসেমা। এমফিসেমা অ্যাকচুয়ালি লাংস ওরিয়েন্টেড একটা ডিজিজ, শ্বাসকষ্ট, মানে শ্বাসের প্রবলেম, এই জিনিসটাই কিন্তু এই এমফিসেমা ডিজিজের সঙ্গে জড়িত। এবং এই টার্মটা তোমরা নিশ্চয়ই শুনেছো মেডিকেলে, সিওপিডি। সিওপিডি যদি না শুনে থাকো তাহলে তোমরা গুগল করবে এবং সিওপিডি কি কেন হয় তার রিলেটেড আমাকে কমেন্ট করে জানাবে সিওপিডি। তো দেখো হাইপার টেনশন খুব চর্চিত একটা মেডিকেল সায়েন্সের এই মুহূর্তে বিষয়। ম্যাক্সিমাম তোমরা আশেপাশে শুনে থাকবে হাইপার টেনশন, হাইপার টেনশন। অ্যাকচুয়ালি হাইপার টেনশনটা কি, হাইপার টেনশন ইজ দ্য টার্ম ইউজড ফর, এই টার্মটা ব্যবহার করা হয় মেডিকেল সায়েন্সে কিসের জন্য, ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। মানুষের শরীরে যখন রক্তচাপ বেড়ে যায়
সেই পরিস্থিতিটাকে বলা হয় হাইপার টেনশন। এবং হাইপার টেনশনের ফলে কি হয়? হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হলে কি হয়? বাকিটা পরে ইতিহাস। তো হাইপার টেনশন মেনলি এই টার্মটা ইউজড ফর ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। এবারে আমাদের মানবদের শরীরে ব্লাড প্রেশারের যে রেঞ্জটা সেটা কত? 120/80। এইটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। এবার বুঝতে পারছো হাইপার টেনশন হয়ে যাওয়া মানে ব্লাড প্রেশারটা অনেকটাই হাই হয়ে যাবে। হোয়েন ওয়াটার ইজ ফ্রিজেজ, এই কোশ্চেনটা খুব মন দিয়ে বুঝে নাও। যখন জল জমে বরফ হয়, মানে কনভার্টেড টু আইস, জল বরফ হয়ে যাচ্ছে, তাহলে ইটস ভলিউম, এর ভলিউমটা কি হবে? জল জমে বরফে পরিণত যখন হবে, বুঝবে, তখন এর ভলিউম সবসময় ইনক্রিজ হবে। আমি অন্য কোনো এমসিকিউর মাধ্যমে তোমাদের বোঝালাম না, এক্স্যাক্ট মনে রাখবে, জল জমে বরফে হলে সবসময় তার ভলিউম বাড়ে। কেন বাড়ে? এবারে দেখো, ডি যদি আমরা আইসটাকে ধরি এবং এম মাস সবসময় ফিক্সড, এবার ভলিউম তুমি বলছো ইনক্রিজ হবে, তো ভলিউম যখন ইনক্রিজ হবে তখন আইস হচ্ছে লেস হবে। এটা মনে রাখো, ডি ইকুয়ালস টু এম বাই ভি। এই কারণের জন্য জল যখন বরফে পরিণত হয় তখন তার ভলিউম ইনক্রিজ হয়ে যায়। এবার এখান থেকে আরো 3টে কোশ্চেন দেখে নাও। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, জলের ফ্রিজিং পয়েন্ট, জল জমে বরফ হতে কত টেম্পারেচারের দরকার? সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার কত? 0 ডিগ্রি। বয়লিং পয়েন্ট মানে জল ফুটতে, ফুটন্ত অবস্থায় আসতে কত টেম্পারেচার দরকার? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটাকে বলা হয় বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। এবং জলের ম্যাক্সিমাম ডেনসিটি, জলের সবচেয়ে বেশি ঘনত্ব কোন টেম্পারেচারে হয়? সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। তো 4 ডিগ্রিতে ডেনসিটি ম্যাক্সিমাম, ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি, বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি, মনে রেখো। তো দেখো, হোয়েন আইস কিউব আর মেড, একটা যখন আইস তৈরি হয় জল থেকে, দ্য এন্ট্রপি অফ ওয়াটার, এন্ট্রপি মানে এদিক ওদিক নড়াচড়া, মানে জল তোমরা যখন ফ্রিজে রাখবে কখনো খুলে দেখবে যে জলের অণুগুলো এদিক ওদিক করছে, তারপরে আস্তে 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 সেটা বরফে পরিণত হচ্ছে। তো এই এন্ট্রপিটা হচ্ছে এদিক ওদিক করা। বুঝবে, যতক্ষণ না এই এদিক ওদিকটা ডিক্রিজ হবে, থামবে জিনিসটা, না এদিক ওদিক করলে তো আর বরফে পরিণত হবে না, তাকে থামতে হবে। তো আস্তে 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 এই এন্ট্রপিটা যতক্ষণ না ডিক্রিজ হবে সে কিন্তু বরফে পরিণত হবে না। সুতরাং হোয়েন আইস কিউব আর মেড, যখন একটা আইস কিউব তৈরি হয়, মনে রাখবে দ্য এন্ট্রপি অফ ওয়াটার অলওয়েজ ডিক্রিজেস, কমে গেলে তবেই না বরফ হবে। এবার দেখো, দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন আর্থ অ্যাটমসফিয়ার, সবচেয়ে বেশি যে এলিমেন্টটা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। মনে রাখো, নাইট্রোজেন 78% প্রায় নাইট্রোজেন পাওয়া যায় আমাদের এই অ্যাটমসফিয়ারে। তো দ্যাটস ইট। আমি কন্টিনিউ করব কিনা সেইটা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি এই ক্লাস তো তোমাদের কাজে লাগবেই, আর সেই সমস্ত বন্ধুদের সঙ্গে এগুলো ছড়িয়ে দাও যারা সত্যি সত্যি টাকার অভাবে, সময়ের অভাবে ঠিকঠাক গাইড পাচ্ছে না, তাদের কাছে অ্যাটলিস্ট ছড়িয়ে দাও। যারা কোচিং ইনস্টিটিউটে পড়ছো, যারা এত এত নোট পাচ্ছ, তাদের কথা তো ছাড়ো, তারা তো পাচ্ছই, তারা তো নিজেদের প্রিপারেশন নিজেরা ঠিকঠাক রেডি করছো, কিন্তু এমনও তো অনেক আছে যারা সত্যি সত্যি টাইম পাচ্ছে না, টাকা নেই, তাদের কাছে আমাদের ভিডিওটা ছড়িয়ে দাও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগামী দিনে আমি এই ক্লাস মানে সায়েন্স ক্লাসটা কন্টিনিউ করব, হ্যাঁ কি না। যদি তোমরা চাও তাহলেই আমি কন্টিনিউ করব। আর 24 সালের যে পরীক্ষাগুলো আসছে সেখানে তো এভরিডে সায়েন্স থেকে কোশ্চেন ডেফিনেটলি আসছেই। তো ভালো করে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।